জানো তো, পরিস্থিতি না মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কেউ কেউ জোড়া লাগা ঘর ভেঙে ফেলে, বা কারো ঘর নতুন করে জোড়া লাগে। পরিস্থিতি এমনই একটা জিনিস, পথ চলার মতো কাউকে যদি না পায় তো নিজে নিজেই পথ চলা কিন্তু শিখে যায়। কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করেই সব জিনিসটা আমাদেরকে শিখে নিতে হয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তোমাদের আগেই যে বললাম না যে ভালো আছি, আসলে কি আমরা সত্যিই ভালো থাকি? এই মানুষজনের সাথে দেখা হলে কিন্তু জিজ্ঞেস করলে আমরা সাথে সাথেই বলে দিই যে ভালো আছি। কেউ ফোন করলে বলি যে না আমরা ভালো আছি। আসলে আমরা মন থেকে কি ভালো আছি? মন থেকে কিন্তু ভালো না থাকলেও আমরা কিন্তু বলি না যে ভালো নেই। জানো তো, সকাল থেকেই আজকে কিন্তু মনটা একটু খারাপ খারাপ ছিল। আজকে সমস্ত কাজগুলোই কিন্তু আমাকে করতে হচ্ছে, আর ঘরটা কিন্তু একদম ভালো লাগছে না। মায়ের কথা বারবার মনে হচ্ছে, কিন্তু এই যে মাকে তো আর বেশি দিন রাখতে পারবো না। মাকে তো মায়ের জায়গাতে ফিরেই যেতে হবে, তাই না বলো? তো মা তো জানো বাড়ি চলে গেছে, বাবার একটু শরীরটা খারাপ। সাথে সাথে কিন্তু ওর জেম্মার সাথেও আমার মা বাড়ি গেছে। তো দুজনে একসাথে যাবে গল্প করতে করতে। সেই জন্যই আমিও বলেছি যে আর বাধা দিইনি, যে মা তাহলে যাও। আর একা একা ছাড়তে জানো তো এই গরমের মধ্যে খুব খারাপ লাগে। মাকে বলেছিলাম যে কিছুদিন তুমি থেকে যাও, ওদের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে তোমাকে দিয়ে আসবো। মা বলছে এতদিন থাকাটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য মা বলছে তাহলে তোর দিদির সাথেই আমি চলে যাই। ওদের মর্নিং স্কুল চলছে, মর্নিংয়ে আমি দিয়ে এসে তারপরে দেখো সেরকম কিছু কাজ করিনি, আর কাজ করতে ইচ্ছেও করছিল না। একটু বসেছিলাম যে একটু দেরি করে কাজ করব। তো মেঘার বাবা বলছে আগে ওর দুজনের রেজিস্ট্রেশনটা করে আসো, তারপরে সব কিছু করবে। কিসের বলো তো? ওই যে অলিম্পিয়ার পরীক্ষা দেবে। তো চারুর ছিল সকালের দিকে, তো করে দিয়ে এসছি। তারপরে ছিল মেঘার 11টা 20-তে, সরি 11টা 20 নয়, 10টা 20-তে ছিল। তো গেছিলাম, করে টোরে আসতে প্রায় 11টা 5 বাজে। তারপরে তো রান্না বান্না করতে হবে। তোমাদের দেখাচ্ছিলাম যে ঘর দেখেছো কত নোংরা হয়ে আছে, কিছুই গোছায়নি। তো এগুলো সব গোছাবো। ভেবেছিলাম যে রান্না বান্নাটা আগে সেরে নিই, তারপরে সব গোছাবো। এই যে রান্না বান্না করতে করতেই তারপরে হঠাৎ করেই একটা ফোন এলো যে এই যে অঙ্কিতার খুব শরীর খারাপ। অঙ্কিতা বলতে কে বলো তো? মেঘাচারুর দিদি। ওর যে মা বলেছিল যে ওদের ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিন নিতে তো আমাদের এখান থেকে 5-7 মিনিট হেঁটে গেলে হয়তো 5-7 মিনিট। তো সেই জন্য দাদা ওদের ভ্যাকসিন নিতে গেছিলো। তো ভ্যাকসিন নিয়ে চলেও এসছে, আর ওর বাবার সাথে দেখাও হয়েছে। ভ্যাকসিন নিয়ে আসার পরে তারপরে জানা তো ওর না একটু শরীর খারাপ ছিল। ওই যে ইঞ্জেকশন দিলে ভয় পায়, এই সব রক্ত নিলে ভয় পায়, সেই সব না দেখে না ও মাথা ঘুরে পড়েছিল। তো আর একটু মানে জ্ঞান আসছিল না, সবাই খুব ভয় পেয়েছিল। মেঘার বাবা বলছে অঙ্কিতা না ভর্তি হয়ে গেছে। তখন আমি আর কোনো কাজে হাত লাগাতে পারছি না, মানে গা হাত কাঁপছে জানো তো। আমি এদিকে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি আমার রান্না বান্না হয়ে গেছে। তো জানো তো ওদের রান্না বান্না হয়নি, যেহেতু জেম্মা নেই। আর ওর জেঠু ভালো রান্না করতে পারে, ও নিজেরটা নিজের মতো করে সবাই করে নেয়। তো তারপরে দেখছি যে ওরা যখন হসপিটালে আছে রান্নাবান্নাগুলো তো আমাকে সেরে নিতে হবে। তো আমি বলেছি যে তাহলে আমাকে কি হসপিটালে যেতে হবে ওর কাছে থাকার জন্য? তো মেঘার বাবা বলছে যে না, এখন আর আসতে হবে না, তুমি রান্নাবান্না করো একদম খাবার নিয়ে, তারপরে খাওয়া দাওয়া করে পরিষ্কার হয়ে গেলে পরিষ্কার টরিষ্কার করে সব গুছিয়ে তারপরে যাবে। আর ওদিক থেকে তখন ওর বন্ধু টন্ধুর মায়েরা তো থাকবে। আমি তখন ভেবেছি যে ভালোই হয়েছে, একটু পরে গেলে মনে হয় আমার ভালো হতো।
জানো তো ওর প্রেশারটা একটু লো হয়েছিল, অনেকটাই লো হয়েছিল। ডাক্তারবাবুরা বুঝতে পারছিল না যে কি হয়েছে, এই 16 বছরের মেয়ের ভ্যাকসিনে কি হয়েছে। তারপরে ডাক্তারবাবুরও জানতে পেরেছে যে ও একটু ভয় করে, হ্যাঁ, এইসব সুচ সিরিঞ্জ এইসব দেখলে একটু না ও ভয় পায়। তো সেটাই হয়েছে, এর আগের বারেও হয়েছিল এরকম। তো ওকে ছেড়েছিল প্রায় 4:30। 4:30 থেকে আমি সেই 3টে থেকে 4:30 পর্যন্ত আমি ছিলাম ওর কাছে। তখন আমি যাওয়ার পরে যে অন্য দিদিরা ছিল, তো ওই দিদিরাই তো জানো তো এখানে সবাই একা একা থাকতে হয়, সবারই বাচ্চা আছে, একটা দুটো করে তো মোটামুটি বাচ্চা থাকে, কেউ তো ছেড়ে আসতে পারে না বা বেশি টাইম ছেড়েও থাকে না। সেই জন্য দেখো ওরা চলে গেছে, আমি ছিলাম। তারপরে একেবারে ওকে ছেড়েছে যখন, তারপরে ওকে নিয়ে চলে এসেছি। মেয়েটা যেন কিছু টাইমের জন্য একটু ভয় ধরিয়ে দিয়েছিল, এখন ভালো আছে, অনেক সুস্থ আছে, আর মুখে অনেক হাসিও ফুটেছে। জানো তো বাড়ির বাচ্চাদের কিছু হলে না কোনো কাজে মন লাগে না, আর খাওয়া তো দূরের কথা। সকালে যে এত কিছু রান্না হয়ে গেছে, বৃহস্পতিবার ছিল, নিরামিষ রান্না হয়েছে, কিন্তু কেউ কিছু খেতে পারেনি। ভাত তো একেবারে, শুধু বড়রা নয়, ছোট থেকে শুরু করে সবাই, 2 মেয়ে আর ওর দাদা, কেউ খেতে পারলো না। আর ওর জেঠু তো একেবারেই খায়নি, কারণ মেয়ের এরকম হলে কে বা খেতে পারবে। হ্যাঁ, আমি তো নিয়েছিলাম কিন্তু খেতে পারলাম না, ওই ঘেঁটে ঘেঁটেই রেখে দিয়েছি। তারপরে ভেবেছিলাম এতটা ফেলবো, তো তুলে রাখি, এটা রাতে খাবো। তো জানো তো সব ভাত তরকারি সব পড়ে আছে, তো ওগুলোই ভেবেছিলাম যে রাতে খেয়ে নেব। ওর জেম্মাকে ফোন করলাম, ওর জেম্মা তো আসছে, তো কি খাবে বলো, তো রান্নাটা একটু করে রাখবো। তো মেয়েকে হচ্ছে যে বলেছে, হ্যাঁ অঙ্কিতাকে বলেছে যে ওকে একটু আলু সেদ্ধ ডাল, একদম নর্মাল সাদা মাটা খাবার দিতে বলেছে, তাই ওর জন্য একটু আলু সেদ্ধ ডাল ভাত করেছি, ওটাই করেছি। আর মেঘার বাবার বৃহস্পতিবার উপোস ছিল, এই যে দেখতে পেয়েছো বড়া ভাজা আর আলু ভাজা দেখে বলছে আমিও ভাত খাবো। আমার জন্য, অঙ্কিতার জন্য যখন ভাত করছো, আমার জন্যও একটু গরম ভাত করবে। আর সকালে যা ভাত আছে আমরা সবাই মিলে খেয়ে নেবো। তোমাদের বললাম যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এর আগে জানো তো ওর যে মা কখনোই একা একা বাড়ি যায় না, এই এত ঘন্টার মধ্যে কখনো বাড়ি যায় না। এই যে পরিস্থিতির চাপে একা আসতেও পেরেছে, আবার বাড়ি যেতেও পেরেছে। আজকের মতো এখানেই আমি শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পরিবারের